প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিরাজগঞ্জ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। মানচিত্র কুমার পাল, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দীর্ঘ প্রায় 3.5 মাস কলেজ বন্ধ কোভিড-19 সংক্রমণ ঝুঁকির কারণে। এই দীর্ঘ সময় কলেজ বন্ধ থাকায় তোমাদের লেখাপড়ার কিছু ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে মূলত আমাদের আজকের এই আয়োজন, এবং এই আয়োজন, এই অনলাইন ক্লাস ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। যে ক্ষতি হয়েছে এবং ভবিষ্যতে যাতে আর ক্ষতি না হয় তার জন্য এই ক্লাসগুলো তোমরা নিয়মিত করবে। আমি আজকে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ক্লাসে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আর তৃতীয় অধ্যায়ের পাঠ হচ্ছে, তোমরা জানো এর আগে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ক্লাস হয়েছে, তোমরা দেখো পাঠ আরোহের প্রকারভেদ। আমরা আজকে আরোহের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এই আরোহের প্রকারভেদ নিয়ে আলোচনা করতে গিয়ে কয়েকটি টার্ম, যে টার্মগুলো এর আগে তোমাদের সাথে আমাদের আলোচনা হচ্ছে, আমি আলোচনা করেছি, সেই টার্মগুলো তোমাদের একটু আবার ধারণা দিয়ে নেব যে বিষয়গুলো কি। তোমরা দেখো, প্রথমে আমরা একটা বিষয় আলোচনা করেছিলাম, অনুমান। তোমাদের দেখো মনে আছে, অনুমান এই বিষয়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। অনুমান জানতে হবে, অনুমান বিষয়টা কি। তোমরা একদম শুরুর দিকে একটু আমরা ফিরে যাই। যুক্তিবিদ্যা যখন আমরা প্রথম ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম, তখন দেখো তোমাদের মনে পড়ে যে যুক্তিবিদ্যার প্রথম ক্লাসে পড়েছিলাম যুক্তিবিদ্যা কি বিষয় নিয়ে আলোচনা করে। বিভিন্ন বিষয়ের একটা আলোচ্য বিষয় আছে, প্রবৃত্তির একটা আলোচ্য বিষয় আছে, অর্থনীতির একটা আলোচ্য বিষয় আছে, রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় আছে, জীববিজ্ঞানের আলোচ্য বিষয় আছে। অনুরূপভাবে যুক্তিবিদ্যারও একটা আলোচ্য বিষয়বস্তু আছে। যুক্তিবিদ্যা কি বিষয় নিয়ে আলোচনা করে আমরা বলেছিলাম, যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে কি, এই যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কি, অনুমান। অর্থাৎ যুক্তিবিদ্যা অনুমান নিয়ে আলোচনা করে। তোমাদের মনে আছে যে আমরা বলেছিলাম যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে, তোমাদের মনে আছে, তোমরা একটু স্মরণ করো। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ লজিক। এই লজিক শব্দটা আবার আসছে কোন শব্দ থেকে? লজিক শব্দটা আসছে লজিকি শব্দ থেকে। লজিক শব্দটা আসছে লজিকি শব্দ থেকে। এই লজিকি শব্দটা আবার কোথা থেকে আসছে? লজিকি শব্দটা আসছে হচ্ছে লোগোস শব্দ থেকে। লোগোস শব্দ থেকে। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে লোগোস শব্দটা, এই শব্দটার বিভিন্ন ধরনের অর্থ আছে। একটা শব্দের অনেক অর্থ থাকতে পারে। যখন কোনো বাক্যে বা কোনো প্রেক্ষিতে ব্যবহার হয় তখন ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। আমরা যখন বিজ্ঞানে এই লোগোস শব্দটা ব্যবহার করি তখন এই শব্দটার অর্থ হচ্ছে বিজ্ঞান। যেমন বায়োলজি, জীববিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ বায়োলজি। বায়োলজি শব্দটা এসেছে দুটো শব্দ থেকে, একটা বায়োস এবং লোগোস থেকে। বায়োস অর্থ জীবন, লোগোস অর্থ বিজ্ঞান। অর্থাৎ বায়োলজি শব্দের অর্থ জীবন সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ সংক্ষেপে জীববিজ্ঞান। আমরা যখন আবার সাইকোলজি বলি, সাইকোলজি শব্দটা এসেছে দুটো শব্দ থেকে, সাইকি এবং লোগোস। সাইকি অর্থ মন বা আত্মা, এবং লোগোস অর্থ বিজ্ঞান। অর্থাৎ উৎপত্তিগত অর্থে সাইকোলজি শব্দের অর্থ হচ্ছে মন বা আত্মা সম্পর্কিত বিজ্ঞান। যদিও সাইকোলজি মন বা আত্মা সম্পর্কিত বিজ্ঞান, মানুষ এবং প্রাণীর আচরণ সম্পর্কিত বিজ্ঞান। তো আমরা এখানে দেখব লোগোস শব্দটা কি কি অর্থে ব্যবহৃত হয়। একটু দেখো, লোগোস শব্দটার অর্থ আরো আছে ভাষা। লোগোস শব্দটার অর্থ হচ্ছে ভাষা। লোগোস শব্দের আরো অর্থ আছে চিন্তন বা চিন্তা, চিন্তন প্রক্রিয়া। হ্যাঁ, ভাষা এবং চিন্তন। তোমরা ভালো করে একটু খেয়াল করে দেখো, আমরা যখনই কোনো বিষয় চিন্তা করি, মনে মনে চিন্তা করি, কিংবা আমার চিন্তাটা যখন আমি প্রকাশ করি, এই মনের চিন্তা করা কিংবা চিন্তাকে প্রকাশ করা, দুটার জন্য অবশ্যই কি প্রয়োজন? অবশ্যই ভাষা প্রয়োজন। ভাষা ছাড়া আমরা কোনো ক্রমে কি করতে পারি না? ভাষা ছাড়া আমরা কোনো ক্রমে চিন্তা করতে পারি না। এই জন্য বলা হয় এই ভাষার সাথে চিন্তার একটা কি আছে? ভাষার সঙ্গে চিন্তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই জন্য আমরা যেহেতু বললাম লজিক আসছে কোন শব্দ থেকে? লজিক থেকে।
লজিক শব্দটা আসছে লোগোস শব্দ থেকে। এই লোগোস শব্দের অর্থ হচ্ছে ভাষা এবং চিন্তা। সুতরাং উৎপত্তিগত অর্থে আমরা বলতে পারি কি এই ভাষার সাথে চিন্তার যেহেতু একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সেহেতু আমরা বলতে পারি যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। কি বললাম? যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। কিন্তু একটা বিষয় এখানে মনে রাখতে হবে যে চিন্তা বিভিন্ন রকমের হতে পারে। কি কি রকমের চিন্তা হতে পারে? মনে করো এরকম বিষয় যে তোমরা কোথাও বেড়াতে গিয়েছো, গত মাসে বেড়াতে গিয়েছিলে, গত মাসে তো সম্ভব হয়নি, কোভিড-19 যাও তার আগে বেড়াতে গিয়েছিলেন সংক্রমণ শুরুর আগে, মনে করো গত ডিসেম্বর মাসে কক্সবাজার বেড়াতে গিয়েছিলে। এখন সেটা এই মুহূর্তে বাসায় বসে যদি হঠাৎ করে তুমি চুপচাপ একা আছো, বসে চিন্তা করছো যে কি কি বিষয় কক্সবাজার গিয়েছিলাম, কি কি দেখলাম, কেমন লাগলো, বাবা মার সাথে কেমন ভাবে ঘুরলাম বেড়ালাম, বিভিন্ন বিষয় তুমি চিন্তা করতে পারো, এটা একটা চিন্তা। আবার চিন্তা কিরকম হতে পারে? মনে করে চিন্তা এরকম করতে পারো, তোমরা বিভিন্ন সময় বিভিন্ন গালিচা দেখছো, জাদুর গালিচা, চোখ বন্ধ করে এরকম চিন্তা করছো আমার সামনে একটা জাদুর গালিচা আসলো, জাদুর গালিচাকে উঠে আমি বসলাম, জাদুর গালিচাকে এবার বললাম তুমি আমাকে নিয়ে আকাশ পথে উড়ে যাও। এটাও কিন্তু এই যে চিন্তা, এটাও একটা চিন্তা। আবার কিরকম চিন্তা হতে পারে? চিন্তা হতে পারে এরকম যে তোমার একজন ফ্রেন্ড নিয়মিত কলেজ করে, ক্লাসে আসে, কিন্তু তোমাদের ক্লাস 9:30 বেজে গেছে, কিন্তু তোমার পাশে সেই ফ্রেন্ড আজকে আসছে না। তুমি নানান কিছু চিন্তা করতে পারো। তুমি চিন্তা করতে পারো রাস্তায় হয়তো জ্যাম লেগেছে, যানজট, এই জন্য হয়তো আসতে দেরি হচ্ছে, কিংবা চিন্তা করতে পারো যে আমার বন্ধুটা হয়তো অসুস্থ হয়ে পড়েছে, এই জন্য আসতে পারছে না। এই যে বিভিন্ন কিছু চিন্তা করতে পারো। তাহলে চিন্তা কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। যখন তুমি বেড়াতে গিয়েছিলে, এখন তুমি ভাবছো, এই চিন্তাটা হচ্ছে কি স্মৃতি। আবার এই যে জাদুর গালিচা নিয়ে চিন্তা করছো, জাদুর গালিচা চোখ বন্ধ করে আকাশ পথে আমাকে নিয়ে উড়ে গেল, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কল্পনা। আর এই যে তোমার ফ্রেন্ড আসতে পারে নাই, মনে করছো যে সে অসুস্থ হয়েছে, কিংবা রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে, আসতে পারছে না, এটা একটা চিন্তা। এই চিন্তাটা হচ্ছে অনুমান। এই যে চিন্তা বিভিন্ন রকম হতে পারে, স্মৃতি, কল্পনা, অনুমান, সংবেদন, তখন বিভিন্ন ধরনের হতে পারে। এর মধ্যে যুক্তিবিদ্যা শুধুমাত্র এই বিভিন্ন প্রকার চিন্তার মধ্যে আলোচনা করে, তাহলে কি নিয়ে? বিভিন্ন প্রকার চিন্তার মধ্যে আলোচনা করে এই অনুমান নিয়ে। কাজে আমরা শুরুতে যেমন বললাম যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। এখন যেহেতু যুক্তিবিদ্যা সব চিন্তা নিয়ে আলোচনা করে না, সেহেতু আমরা আরো সুনির্দিষ্টভাবে বলতে পারি যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত অনুমান সংক্রান্ত আলোচনা। এই দিক থেকে আমরা বলবো যে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে কি? অনুমান। অনুমান একটা কি ধরনের প্রক্রিয়া? তোমরা জানো, আমরা আলোচনা করেছিলাম অনুমান হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া। অনুমান কি ধরনের প্রক্রিয়া? অনুমান হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া। মানসিক প্রক্রিয়া। আর এই অনুমানটাই যখন, আরেকটা বিষয় আছে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় আমরা বলি অনুমান বা যুক্তি। এই যুক্তিটা হচ্ছে ভাষাগত প্রক্রিয়া। ভাষাগত প্রক্রিয়া। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় অনুমান বা যুক্তি। এই অনুমানটা হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া। আর এই অনুমানই যখন ভাষায় প্রকাশিত হয়, তখন তাকে বলা হয় যুক্তি। তোমাদের স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে যে অনুমান কি? সবসময় আমরা যে কোনো প্রতিনিয়ত আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন বিষয়ে আমরা কি করে থাকি? অনুমান করে থাকি। যে কোনো ঘটনা ঘটলে এই ঘটনার কারণ যদি আমরা না জানি, তাহলে আমরা তার একটা অনুমান করে থাকি। এই অনুমানটা কি? অনুমান হচ্ছে এমন একটা মানসিক প্রক্রিয়া যেটার সাহায্যে আমরা কি করি? জানা থেকে অজানায় গমন করি, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে আমরা গমন করি, নিরীক্ষিত বিষয় থেকে অনিরীক্ষিত বিষয় আমরা গমন করি, এমনকি আমরা বিশেষ থেকে সার্বিকে গমন করি। তাহলে যে মানসিক প্রক্রিয়ার সাহায্যে আমরা বলতে পারি, যে মানসিক প্রক্রিয়ার সাহায্যে আমরা জানা থেকে অজানা, জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়, নিরীক্ষিত বিষয় থেকে অনিরীক্ষিত বিষয় গমন করি, তাকে বলা হবে অনুমান। আর এই অনুমান বা যুক্তি হচ্ছে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়। আমরা কিন্তু আলোচনা করতে চেয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরোহের প্রকারভেদ।
অনুমান নিয়ে আলোচনা করছি যে যুক্তিবিদ্যার যে আলোচ্য বিষয় অনুমান। এই অনুমানের দুটা প্রধান রূপ আছে। এই অনুমানের প্রধান দুটি রূপ কি আমরা একটু দেখার চেষ্টা করি। অনুমানের দুটা রূপ হচ্ছে, একটা হচ্ছে আরোহ আর একটা হচ্ছে অবরোহ। একটা আরোহ আর একটা অবরোহ। যদি আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে অতি সহজে তোমরা বুঝতে পারবা। যেমন তামা হয় বিদ্যুৎ সুপরিবাহী, লোহা হয় একইভাবে আমাদের বিদ্যুৎ সুপরিবাহী। তারপর সোনা হয় বিদ্যুৎ সুপরিবাহী। তামা, লোহা, সোনা, দস্তা, সীসা এগুলো হচ্ছে ধাতু। যেহেতু এই ধাতুগুলা বিদ্যুৎ সুপরিবাহী, অতএব আমরা সিদ্ধান্ত নিতে পারি অতএব সকল ধাতু হয় বিদ্যুৎ সুপরিবাহী। এটা হচ্ছে একটা আরোহ অনুমানের উদাহরণ। তোমরা একটু খেয়াল করে দেখো, আরোহ অনুমান এটা একটা তোমরা সার্বিক যুক্তি বাক্য, বিশেষ যুক্তি বাক্য। এই যুক্তি বাক্য নিয়ে তোমাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। এখানে দেখো, এখানে একটা এগুলো হচ্ছে আশ্রয় বাক্য, এটা হচ্ছে কি সিদ্ধান্ত। তোমাদের আশ্রয় বাক্য সিদ্ধান্ত নিয়ে আগে আলোচনা হয়েছে। এই যে যুক্তি বাক্য, তামা হয় বিদ্যুৎ সুপরিবাহী, লোহা হয় বিদ্যুৎ সুপরিবাহী, সোনা হয় বিদ্যুৎ সুপরিবাহী, এই প্রত্যেকটা ধাতু বিদ্যুৎ সুপরিবাহী। তখন আমরা এই বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে আমরা সকল ধাতু সম্পর্কে একটা সিদ্ধান্ত গ্রহণ করছি কি, যে সকল ধাতু হয় বিদ্যুৎ সুপরিবাহী। এই যে এই অনুমানটা হচ্ছে আরোহ অনুমান। আমরা একটু অবরোহ অনুমানের উদাহরণ দিই, তাহলে বিষয়টা একটু স্পষ্ট হবে। একটা উদাহরণ আমরা দিই। এর আগে উদাহরণ ব্যবহার করেছি আমরা এরকম, সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হয় মানুষ, অতএব সকল কবি হয় মানুষ। দেখো, দু ধরনের উদাহরণ আমরা দিচ্ছি। একটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয় আরোহ, তোমাদের স্পষ্ট করার জন্য দুটা লিখলাম। একটা আরোহ অনুমানের দুটা রূপ আছে, একটা আরোহ অনুমান আর একটা হচ্ছে অবরোহ অনুমান। আরোহ অনুমানটা তাহলে কি, বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার আলোকে আমরা এখানে যে একটা যুক্তি বাক্য স্থাপন করেছি সিদ্ধান্তে, এটা একটা কি যুক্তি বাক্য? সার্বিক যুক্তি বাক্য। এই যখন বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার আলোকে সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা হয় যে অনুমান, ওইটা হচ্ছে আরোহ অনুমান। আর অবরোহ অনুমানের ক্ষেত্রে দেখো, এখানে বিশেষ থেকে আমরা কিসে গমন করেছি? সার্বিকে গমন করেছি। প্রত্যেকটা এটা একটা বিশেষ থেকে সার্বিকে, কম ব্যাপক থেকে আমরা বেশি ব্যাপকে গিয়েছি। কিন্তু এইখানে অবরোহ অনুমানে দেখো, অবরোহ অনুমানটা হচ্ছে তার উল্টোটা। এখানে আশ্রয় বাক্য যেগুলো আছে, এই আশ্রয় বাক্য দেখো সকল মানুষ হয় মরণশীল, এটাই বেশি ব্যাপক। আর সকল কবি, এটা হচ্ছে কম ব্যাপক। অর্থাৎ অবরোহ অনুমানে বেশি ব্যাপক থেকে কম ব্যাপকে আসা হয়। আশ্রয় বাক্য হবে বেশি ব্যাপক, সিদ্ধান্ত হবে কম ব্যাপক। আর আরোহ অনুমান হবে তার উল্টোটা। আরোহ অনুমানে আশ্রয় বাক্য হবে কম ব্যাপক, সিদ্ধান্ত হবে বেশি ব্যাপক। এখানে আমরা বিশেষ থেকে সার্বিকে, কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে, নিরীক্ষিত থেকে আমরা কিসে গমন করি? অনিরীক্ষিতে আমরা গমন করি। এটা হচ্ছে আরোহ অনুমান। আমরা মূলত সেই আরোহের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। এখানে তোমাদের আরেকটা বিষয় একটু জানা দরকার, একটু দেখে নাও। উদাহরণেরা থাক, আমাদের লাগবে। আরোহ হলো লম্ব, আরোহ হলো লম্ব, যেটা কি বলা হয়? ইন্ডাক্ট
ইন্ডাকটিভ লিপ, ইন্ডাকটিভ লিপ আরোহমূলক লম্ব কি, অর্থাৎ আরোহ অনুমান যখনই আমার হবে তখনই ইন্ডাকটিভ লিপ বা আরোহমূলক লম্ব, লম্ব শব্দ মানে লাভ, একটা লাভ দেওয়া। এই লম্ব শব্দটা তোমাদের পরিচিত। এখন এই আরোহমূলক লম্ব বিষয়টা কি একটু খেয়াল করে দেখো, খুব সহজে এখানে আমরা আলোচনা করি। দেখো, যখন আমরা লিখেছি আসলে তামা বিদ্যুৎ পরিবাহী, লোহা বিদ্যুৎ পরিবাহী, সোনা বিদ্যুৎ পরিবাহী, এই জগতে অসংখ্য এরকম ধাতু আছে। আমরা কয়েকটা ধাতু বিজ্ঞানীরা যখন সিদ্ধান্ত গ্রহণ করেছেন তখন কয়েকটা ধাতু পর্যবেক্ষণ করে যখন দেখেছেন বিদ্যুৎ পরিবাহী, তখন সকল ধাতু সম্পর্কে একটা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করেছেন যে এগুলা যেহেতু বিদ্যুৎ সুপরিবাহী, এগুলো ধাতু, অতএব সকল ধাতুই হয় বিদ্যুৎ সুপরিবাহী। এই যে একটা বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে একটা সার্বিক সিদ্ধান্ত গমন করলো, অর্থাৎ এটাকে বলা হয় একটা লাভ দেওয়া, বিশেষ থেকে লাভ দিয়ে সার্বিকে গমন করা, কোন ব্যাপক থেকে বেশি ব্যাপকে গমন করা। এই বিষয়গুলো নিরীক্ষিত, কিন্তু এই বিষয়গুলো নিরীক্ষিত না। এই বিষয়, এই যে নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে গমন করা, এই যে গমন করার যে প্রক্রিয়াটা, যে গমন করার জন্য যে একটা লাভ দেওয়া হয়, এই লাভটাই হচ্ছে কি আরোহমূলক লম্ব বা ইন্ডাকটিভ লিপ। তোমরা একটু আবার খেয়াল করে দেখো, যে আমরা যদি বলি যে তামা তাপ প্রয়োগে প্রসারিত হয়, সীসা তাপ প্রয়োগে প্রসারিত হয়, দস্তা তাপ প্রয়োগে প্রসারিত হয়, সোনা তাপ প্রয়োগে প্রসারিত হয়, এই যে বিভিন্ন ধাতু বা বিভিন্ন পদার্থ তাপ প্রয়োগে প্রসারিত হয়, আমরা এখন জানি যে সকল পদার্থই তাপ প্রয়োগে প্রসারিত হয়। এই যে সিদ্ধান্ত সকল পদার্থ তাপ প্রয়োগে প্রসারিত হয়, এই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু সকল পদার্থ তাপ প্রয়োগ করে দেখা হয় নাই যে সকল পদার্থই তাপ প্রয়োগে প্রসারিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, তখন কি করা হয়েছে, এই কয়েকটা বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে একটা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে যে হ্যাঁ, সকল পদার্থ তাপ প্রয়োগে প্রসারিত হয়। এই যে বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে আমরা সকল পদার্থ সম্পর্কে বা সকল ধাতু সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করলাম, এই যে গ্রহণের যে প্রক্রিয়াটা, যে বিশেষ থেকে সার্বিকে যাওয়ার জন্য যে একটা লাভ দেওয়াটা, এই লাভ দেওয়াটাই হচ্ছে কি আরোহমূলক লম্ব। আরেকটা উদাহরণ দিলে তোমরা একটু বুঝতে পারবে। ধরো ক্লাস চলছে, আমাদের অধ্যক্ষ মহোদয় কিংবা অন্য কোনো কর্তৃপক্ষ ক্লাস ভিজিট করতে আসলেন, এসে তোমাদের হঠাৎ করে তোমাদের 4-5 জন স্টুডেন্টকে মাঝ থেকে প্রশ্ন করলেন স্যার বিভিন্ন বিষয়ে তোমার জানার জন্য। তখন তোমরা সকল প্রশ্নের সুন্দর চটপট করে ভালো সুন্দর গোছালো উত্তর দিতে পারলে, তখন অধ্যক্ষ মহোদয় মনে করবেন কিংবা যিনি আসছেন ক্লাস ভিজিট করতে, তিনি বুঝবেন যে তোমরা সকল স্টুডেন্ট উত্তর দিতে পারো। তখন সিদ্ধান্ত গ্রহণ করবে এই ক্লাসে সকল ছাত্রছাত্রী উত্তর দিতে সক্ষম। যদি এমন কিন্তু হতেই পারে যে অনেকের উত্তর 2-4 জন নাও দিতে পারে, ওটা হয়তো জানা ছিল না, এই কারণে এই যে 4-5 জন স্টুডেন্টের উপরে ভিত্তি করে সকল স্টুডেন্ট সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া, এটা হচ্ছে এই যে গমন করার যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে কি আরোহমূলক লম্ব। এই আরোহমূলক লম্বটা আমাদের আরোহের প্রকারভেদের আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়, আরোহের প্রকারভেদ। আমরা একটু দেখব যে আরোহের প্রকারভেদ বিষয়টা কি, কেমন। আরোহের প্রকারভেদ। এই আরোহের প্রকারভেদ নিয়ে প্রথম আলোচনা শুরু করেন কে? আরোহের প্রকারভেদ নিয়ে আরোহকে যে ভাগ করতে হবে, আরোহ বিভিন্ন ধরনের হতে পারে, এই বিষয়ে প্রথম চিন্তা ভাবনা শুরু করেন প্রখ্যাত দার্শনিক, তোমরা সবাই নাম শুনেছ, প্রখ্যাত দার্শনিক অ্যারিস্টটল। এই অ্যারিস্টটল প্রথম এই আরোহের প্রকারভেদ নিয়ে আলোচনা শুরু করেন। পরবর্তীতে গ্যালিলিও, যুক্তিবিদ বেন, যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল, যিনি জে.এস. মিল নামে পরিচিত, এই দার্শনিক কিন্তু যুক্তিবিদ পরবর্তীতে আরোহের প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এটা বিভিন্নভাবে আলোচনা করেছেন, কিন্তু সুনির্দিষ্টভাবে এই আরোহের প্রকারভেদ বিভিন্ন জন বিভিন্নভাবে ভাগ করেছেন। কিন্তু আমরা বর্তমানে
যে প্রকারভেদটা নিয়ে আলোচনা করি, যেটা মোটামুটি সর্বজন স্বীকৃত, সেটা হচ্ছে জন স্টুয়ার্ট মিলের যে প্রকারভেদটা, তিনি যে ভাগটা করেছেন সেই ভাগটা, অর্থাৎ জন স্টুয়ার্ট জে এস মিল, জন স্টুয়ার্ট মিল প্রখ্যাত দার্শনিক, একজন নীতিবিদ জন স্টুয়ার্ট মিল, যুক্তিবিদ, তিনি আলোচনা করেছেন এই আরোহের প্রকারভেদ নিয়ে। আমরা মূলত তার যে প্রকারভেদটা, তার যে বিভাগটা, তিনি যে শ্রেণীকরণটা করেছেন আরোহের, সেটা নিয়ে আমরা আলোচনা করব। একটু দেখো, এই আরোহকে জন স্টুয়ার্ট মিল দুই ভাগে ভাগ করেছেন। আরোহকে উনি কয় ভাগে ভাগ করেছেন? দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে প্রকৃত আরোহ, প্রকৃত আরোহ, আর একটা হচ্ছে অপ্রকৃত আরোহ, অপ্রকৃত আরোহ। ছাত্রছাত্রীদের একটু খেয়াল করো, আমি যে কথাটা বলেছি, এই আরোহকে দুই ভাগে ভাগ করেছেন, প্রকৃত আরোহ, অপ্রকৃত আরোহ। কে করেছেন? যুক্তিবিদ জে এস মিল বা জন স্টুয়ার্ট মিল পুরো নাম। এই জন স্টুয়ার্ট মিল আরোহকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে প্রকৃত আরোহ আর একটা হচ্ছে অপ্রকৃত আরোহ। তো তোমাদের মধ্যে সবাইকার মাঝে প্রশ্ন থাকতে পারে যে তিনি কিসের উপরে ভিত্তি করে এই দুই ভাগে ভাগ করলেন। আমরা যে বিষয়টা আগেই বলে নিয়েছিলাম যে একটা টার্ম আসবে, যে বিষয়টার উপর ভিত্তি করে, সেটা হচ্ছে সেই আরোহমূলক লম্ব। আরোহমূলক লম্ব, এই আরোহমূলক লম্বের উপর ভিত্তি করে জন স্টুয়ার্ট মিল এই আরোহ অনুমানকে কি করেছেন? এই আরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করেছেন। কিসের উপর ভিত্তি করে? আরোহমূলক লম্বের উপর ভিত্তি করে। আরোহমূলক লম্ব তো আগেই বলেছি যে বিশেষ থেকে সার্বিকে, জানা থেকে অজানায়, নিরীক্ষিত বিষয় থেকে অনিরীক্ষিত বিষয়ে, অর্থাৎ বিশেষ থেকে এই সার্বিককে গমন করার জন্য আমরা যে লাভটা দেই, ওই লাভটা দেওয়া হচ্ছে কি? আরোহমূলক লম্ব। এখানে একটা বিষয় কিন্তু তোমাদের আবার বুঝতে হবে যে আমরা যখন এই লাভটা দেই, সবসময় যে লাভ দেওয়া সিদ্ধান্তটা যে নিশ্চিত হবে এমন কোনো বিষয় নেই। কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত সম্ভাব্য হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত ভুল হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিশ্চিত হতে পারে। তো পরবর্তী ক্লাসগুলোতে তোমরা বুঝতে পারবে কখন সিদ্ধান্ত নিশ্চিত হবে। এখানে দুটা বিষয় কিন্তু আবার মাথায় রাখতে হবে তোমাদেরকে, যে বিজ্ঞানের দুটা পরম সত্য হিসাবে ধরা হয়, স্বীকৃত সত্য। একটা হচ্ছে কার্য কারণ নিয়ম, কার্য কারণ নিয়ম, কার্য কারণ নিয়ম, আর একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। এই দুটা বিষয় যখন আমি আরোহমূলক লম্ব, যখন আমি আরোহমূলক লম্ব আলোচনা করবো, তখন আমরা যে বিশেষ থেকে সার্বিককে গমন করবো, তখন দুটা বিষয় রয়েছে, একটা কার্যকারণীয় আর একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। আমরা কি করি? যখন বিশেষ থেকে আমরা সার্বিককে গমন করবো, তখন এই কার্যকারণীয় এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর বিশ্বাস স্থাপন করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। যেমন আমি উদাহরণ হিসাবে আগে বলেছি, তামা কি হয়? তাপ প্রয়োগে প্রসারিত হয়, সীসা তাপ প্রয়োগে প্রসারিত হয়, দস্তা তাপ প্রয়োগে প্রসারিত হয়। অর্থাৎ সকল পদার্থ বা সকল ধাতু কি হয়? তাপ প্রয়োগে প্রসারিত হয়। এখানে একটু খেয়াল করে দেখো, এই যে তাপ প্রয়োগে যখন প্রসারিত হলো, তামা যে কোনো ধাতু এবং কি তাপ প্রয়োগে প্রসারিত হয়, এর মধ্যে কিন্তু একটা কার্য-কারণ সম্পর্ক আছে। কি ধরনের কার্য-কারণ সম্পর্ক তোমরা জানো? প্রতিটি পদার্থ কি দ্বারা গঠিত? অণু, পদার্থকে ভাঙলে অণু পাওয়া যায়, অণুকে বিশ্লেষণ করলে পরমাণু পাওয়া যায়। পদার্থ যত কঠিন হোক না কেন, এই পদার্থ যে অণুগুলো দ্বারা গঠিত, এই অণুগুলোর মধ্যে একটা অণুর পাশে আরেকটা অণু সাজানো থাকে, কিন্তু অণুগুলোর মধ্যে একটা দূরত্ব থাকে। এই দূরত্ব যত কম হবে, পদার্থ তত হালকা, দূরত্ব যত কম হবে, তত ঘনত্ব বেশি হবে পদার্থের। একটু দেখে, এই যে যখন আমরা তাপ প্রয়োগ করি, তখন কি হয়? এই অণুগুলোর দূরত্ব বেড়ে যায়। যখন অণুগুলোর দূরত্ব বেড়ে যায়, তখন পদার্থটা কি হবে? পদার্থ প্রসারিত হয়। এই যে তখন কি হলো? এই ধাতু বা পদার্থের তাপ
তাপ প্রয়োগ এবং প্রসারণ এর মধ্যে কি আছে, একটা কার্যকারণ সম্পর্ক আছে। আর আমাদেরকে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিতে বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস স্থাপন করতে হবে এই জন্য যে আমরা কি প্রকৃতির নিয়মের বাইরে না। এই নিয়মটা, এই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটা একটা সার্বিক নিয়ম। যখন যা কিছু ঘটছে তাই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির মধ্যে ঘটবে। এই যে এখন বর্ষাকাল আসছে, তোমরা জানো নদী নালা পরিপূর্ণ হয়ে গেছে, বর্ষা আসবে, খাল বিল নদী নালা প্লাবিত হবে, আরো যদি বেশি হয় পানি মাঠ ঘাট প্লাবিত হয়ে যাবে। বসন্ত আসবে, গাছে গাছে নতুন পাতা দেখা দেবে, পাখিরা গান গাইবে, কোকিল ডাকবে। এই যে এগুলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। যখন বিশেষ বিশেষ অবস্থা আসবে তখন সেই ঘটনাটা আবার ঘটবে, এটা প্রকৃতির নিয়ম। আমরা যখনই এই আরম্ভমূলক লম্ফের মাধ্যমে বিশেষ থেকে আমরা কি করব, সার্বিকে গমন করব, তখন এই কার্যকারণ নিয়ম এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি দুটার উপরে নির্ভর করে অথবা শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপরে নির্ভর করে আমরা কি করি, একটা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি। একটা কথা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমি বলেছিলাম কোন এক ভাগে যে কখনো কখনো সিদ্ধান্ত নিশ্চিত হতে পারে, আবার কখনো কখনো সিদ্ধান্ত কি হতে পারে, সম্ভাব্য হতে পারে। যখন আমি কি করব, কার্যকারণ নিয়ম এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি দুটার উপরে নির্ভর করে যখন আরম্ভমূলক লম্ফ দেব, তখন সিদ্ধান্ত হবে কি, নিশ্চিত, একদম সুনিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যাবে। আর যখন শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করব, তখন সিদ্ধান্ত হবে সম্ভাব্য। সেটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। যে যখন আমি সিদ্ধান্ত নিলাম যে, উদাহরণস্বরূপ যখন বলেছি যে এই ক্লাসের সকল স্টুডেন্ট কি করে উত্তর দিতে সক্ষম, সেটা কিন্তু না হতে পারে, সম্ভাব্য হতে পারে। এই ক্ষেত্রে শিক্ষার্থীর উত্তর দেওয়া আর শিক্ষার্থীর সঙ্গে একটা উত্তর দিতে পারার মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক নেই। যেমনটা কি আছে, এই তাপ প্রয়োগ এবং পদার্থের প্রসারণ দুটার মধ্যে যেমন কার্যকারণ সম্পর্ক আছে, শিক্ষার্থীর উত্তর দিতে পারার সঙ্গে শিক্ষার্থীর কোনো কার্যকারণ সম্পর্ক নেই। এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি করি, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করি। এই যখন শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করে আমরা আরোহে বিশেষ থেকে সার্বিকে গমন করি, তখন সিদ্ধান্তটা কি হবে, তখন সিদ্ধান্তটা হবে সম্ভাব্য। আর যখন কার্যকারণ নিয়ম এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি উভয়ের উপর নির্ভর করে আমরা বিশেষ থেকে সার্বিকে গমন করব, তখন সিদ্ধান্তটা হবে কি, একদম নিশ্চিত, সুনিশ্চিত একটা সিদ্ধান্ত হবে। তো আমরা যে কথাটা বলছিলাম যে আরোহের প্রকারভেদ, জন স্টুয়ার্ট মিল আরোহকে কয় ভাগে ভাগ করেছেন, দুভাগে ভাগ করেছেন। একটা প্রকৃত আরোহ আর একটা হচ্ছে কি অপ্রকৃত আরোহ। কিসের উপর ভিত্তি করে ভাগ করেছেন, এই আরোহমূলক লব্ধের উপর ভিত্তি করে তিনি ভাগটা করেছেন, সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আরোহ দুই প্রকার, প্রকৃত আর অপ্রকৃত আরোহ। এই আরোহমূলক লম্ফকে কি বলা হয়, আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণ কেন্দ্র বলা হয়। আরোহের, মনে রাখবা, এই আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণ কেন্দ্র বা প্রাণবিন্দু বলা হয়। এবং এই আরোহমূলক লম্ফই হচ্ছে আরোহের কি মূল বৈশিষ্ট্য। আরোহের প্রধান বৈশিষ্ট্যটাই হচ্ছে এই আরোহমূলক লম্ফ। একটু ভালো করে খেয়াল রাখবা যে জন স্টুয়ার্ট মিল আরোহমূলক লম্ফের উপর ভিত্তি করে আরোহকে দুই ভাগে ভাগ করেছে, একটা প্রকৃত আরোহ আর একটা হচ্ছে অপ্রকৃত আরোহ। এই আরোহমূলক লম্ফটা হচ্ছে আরোহের প্রাণকেন্দ্র বা প্রাণবিন্দু, এটাই আরোহের মূল বৈশিষ্ট্য। তো তিনি যে বলেছেন, জন স্টুয়ার্ট মিল কি বলেছেন, যে প্রকৃত আরোহ কোনটা, যে আরোহের মধ্যে এই আরোহমূলক লম্ফ এই বৈশিষ্ট্যটা বিদ্যমান থাকবে সেটা হচ্ছে প্রকৃত আরোহ। আর যে আরোহের মধ্যে আরোহমূলক লম্ফ বা ইন্ডাকটিভ লিড অনুপস্থিত থাকবে, উপস্থিত থাকবে না, সেটা হচ্ছে কি অপ্রকৃত আরোহ। তাহলে দুই ভাগে ভাগ, একটা প্রকৃত আরোহ, একটা অপ্রকৃত আরোহ। কিসের উপর ভিত্তি করে, আরোহমূলক লম্ফের উপর ভিত্তি করে। আমরা এবার একটু দেখি এই দুই ভাগকে আবার তিনি কি কি ভাগে ভাগ করেছেন। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রকৃত আরোহকে তিনি ভাগ করেছেন, একটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ, এই লিখে লিখলাম, জায়গা পাবো তাহলে, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ
আরোহ, আর একটা হচ্ছে সাদৃশ্যানুমান। সাদৃশ্যানুমান একটু খেয়াল করো যে প্রকৃত আরোহকে তাহলে তিন ভাগে ভাগ করা যায়। কে করেছেন? জন স্টুয়ার্ট মিল, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যানুমান। ওইদিকে আবার অপ্রকৃত আরোহকে তিনি আবার তিন ভাগে ভাগ করেছেন। কি কি ভাগে ভাগ করেছেন একটু আমরা দেখি। পূর্ণাঙ্গ আরোহ, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সাম্যমূলক, যুক্তি সাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো যে যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল আরোহকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন আরোহমূলক লব্ধের উপর ভিত্তি করে। একটা হচ্ছে প্রকৃত আরোহ আর একটা হচ্ছে অপ্রকৃত আরোহ। এই প্রকৃত আরোহকে আবার তিনি তিন ভাগে ভাগ করেছেন: বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যানুমান। অপ্রকৃত আরোহকে জন স্টুয়ার্ট মিল আবার তিন ভাগে ভাগ করেছেন: একটা পূর্ণাঙ্গ আরোহ, একটা যুক্তি সাম্যমূলক আরোহ আর একটা হচ্ছে ঘটনা সংযোজন। পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন। একটু তোমাদের বিভিন্ন রকমের প্রশ্ন এখান থেকে আসতে পারে, ছোট ছোট প্রশ্ন। সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে ক্লাস শেষে কিছু প্রশ্ন করব, তোমরা অবশ্যই সেগুলোর উত্তর নিজে নিজে দেওয়ার চেষ্টা করবে। এখন একটু খেয়াল করে দেখো, এই যে বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্যানুমান, এই প্রকৃত আরোহ তিন রকম কেন? এই প্রকৃত আরোহ এটা হচ্ছে, আমি আগেই বলে দিচ্ছি, আমি যখন বিশেষ থেকে সার্বিকে গমন করবো তখন কিসের উপর ভিত্তি করে? তখন আমি আরোহমূলক লব্ধের উপর ভিত্তি করে, যেটা আরোহের মূল বৈশিষ্ট্য। এই আরোহমূলক লব্ধ আর আরোহমূলক লব্ধটা যখন হবে তখন খেয়াল রাখতে হবে সেটা দুইটা টার্ম করেছি আমি, একটা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আর একটা কার্যকারণ। এই দুটা বিষয়ের উপর বা দুটার যে কোনো একটা বিষয়ের উপর যখন আমরা বৈজ্ঞানিক আরোহ নিয়ে আলোচনা করবো তখন বিষয়টা তোমরা স্পষ্ট হতে পারবে যে বৈজ্ঞানিক আরোহ যখন আমরা স্থাপন করি তখন প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণীয় দুটাকেই আমরা প্রাধান্য দিই, দুটার উপর নির্ভর করি। অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কিসের উপর নির্ভর করি? অবৈজ্ঞানিক আরোহে আমরা শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর বিশ্বাস স্থাপন করি, এখানে কোনো কার্যকারণ সম্পর্ক স্থাপন করা হবে না। আর সাদৃশ্যানুমানের ক্ষেত্রে কি করা হবে? সাদৃশ্যানুমানের ক্ষেত্রে দুই বা ততোধিক বিষয়ের মধ্যে কি করা হবে? সাদৃশ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত স্থাপন করা হবে। একটু দেখো, বৈজ্ঞানিক আরোহে যেহেতু কার্যকারণ সম্পর্ক এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি দুটোর উপরে ভিত্তি করে সিদ্ধান্ত স্থাপন করা হয়, এই জন্য এই বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটা কি হয়ে থাকে? বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সুনিশ্চিত সিদ্ধান্ত হয়ে থাকে। আর যখন অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত স্থাপন করা হয় তখন কি করা হয়? তখন শুধুমাত্র সিদ্ধান্ত স্থাপন নির্ভর করা হয় কোন কার্যকরণ সম্পর্ক, আশ্রয় বা কুবলার মধ্যে বা যে সমস্ত ঘটনার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত স্থাপন করি সেগুলোতে কোনো কার্যকরণ সম্পর্ক স্থাপন করা নয়। শুধু কি করা হবে? শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর বিশ্বাস স্থাপন করা হবে। এই জন্য এই সিদ্ধান্তটা কি হবে? সম্ভাব্য হবে। আর সাদৃশ্যানুমানের যে বিষয়টা, সাদৃশ্যানুমান কি করা হবে? দুই বা ততোধিক বিষয়, এগুলো আমরা যখন প্রতিটা পার্টে আলাদা আলাদা আলোচনা করবো তোমাদের বুঝতে তখন সুবিধা হবে। সাদৃশ্যানুমান হচ্ছে তখন দুই বা ততোধিক বিষয়ের মধ্যে আমরা সাদৃশ্য বিবেচনা করব। এই সাদৃশ্য বিবেচনা করে আমরা সিদ্ধান্ত স্থাপন করব। যখন আমরা দেখব দুটা বিষয়ের মধ্যে বা দুই বা ততোধিক বিষয়ের মধ্যে সাদৃশ্যের সংখ্যা যত বেশি হবে সিদ্ধান্তটা নিশ্চিত হওয়ার সম্ভাবনা তত বেশি হবে, আর বৈসাদৃশ্যের সংখ্যা যত বেশি হবে অর্থাৎ সাদৃশ্যের সংখ্যা যত কম হবে তখন সিদ্ধান্ত নিশ্চিত হওয়ার সম্ভাবনা অর্থাৎ অনিশ্চিত হওয়ার সম্ভাবনাটাই তখন কি হবে? বেশি হবে। এই বিষয়গুলো বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্যানুমান, এই প্রতিটা বিষয় এখানে অপ্রকৃত আরোহের প্রকারভেদ, এগুলো আলাদা আলাদা পার্টে আমরা কি করব? ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। তোমরা ক্লাসগুলো নিয়মিতভাবে শুনবে, ক্লাস যদি নিয়মিত শোনো তাহলে বিষয়টা আমাদের জন্য খুব একটা কঠিন হবে না আশা করি।
এবং তোমরা জানো যে আমাদের যে ক্ষতি হয়েছে গত 3.5 মাসে, তোমরা অবশ্যই পড়াশোনা করেছো, যে ক্ষতি হয়েছে আমরা ধারাবাহিক ক্লাসের মাধ্যমে, এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা ক্লাসের সাথে যুক্ত হবে, তাহলে আমরা এই ক্লাসগুলো যথাযথভাবে যদি আমরা করতে সক্ষম হই, তাহলে আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যা আমরা কাটিয়ে উঠতে আশা করি সক্ষম হব। এবার তাহলে তোমাদের কিছু কিছু প্রশ্ন স্বাভাবিকভাবে আমি এখানে করতে পারি, যে আরোহের প্রকারভেদ আলোচনা করতে গিয়ে আমরা যে বিষয়গুলো এখানে পেয়েছি আরোহের প্রকারভেদে, যে আরোহের অনুমান কি ধরনের প্রক্রিয়া? অনুমান একটা মানসিক প্রক্রিয়া। যুক্তি একটা কি ধরনের প্রক্রিয়া? যুক্তি একটা ভাষাগত প্রক্রিয়া। যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কি? প্রধান আলোচ্য বিষয় অনুমান বা যুক্তি। অনুমানের প্রধান রূপ কয়টা? অনুমানের প্রধান রূপ হচ্ছে আরোহ অনুমান এবং অবরোহ অনুমান। আরোহ অনুমানে আমরা কি করি? বিশেষ থেকে সার্বিকে গমন করি, কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে গমন করি, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত গমন করি। অর্থাৎ এখানে অনুমানের গতিটা হচ্ছে কি ঊর্ধ্বমুখী, আমরা নিচ থেকে উপরে উঠে যাই। আর অবরোহ অনুমান যেটা আমরা আলোচনা করলাম, আমরা ওখানে বেশি ব্যাপক থেকে